হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম 2025 সালে 8ই আগস্ট যে 3টি শিফটে তোমাদের এক্সামটা হয়েছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে, তার সমস্ত জিকেগুলো আজকে আলোচনা করব। এবং তোমাদের ঘাবড়াবার কিছু দরকার নেই, 100% ভেরিফাই প্রশ্ন। এখান থেকে আমাদের দিতে একটু লেট হয়, কিন্তু আমরা বিভিন্ন সোর্স থেকে একদম অথেন্টিক জিনিসটা তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করি, এবং প্রত্যেকটা প্রশ্ন দেখবে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিই, এবং সেখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে আগামী দিনে সেগুলো তোমাদের জন্য কিছু প্রশ্ন আমরা রেখে দিই। আমাদের একটা বাংলা বাহিনী ব্যাচ লঞ্চ হয়েছে। এই ব্যাচটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পিওয়াইকিউ, অর্থাৎ 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত ধরনের এক্সাম হয়েছে সবই কিন্তু আলোচনা করা হবে এই ব্যাচের মধ্যে। এবং প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড আরও দুটো করে প্রশ্ন তোমাদের থাকবে, এবং সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেতে চাইলে আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এবং তোমাদের ব্যাচের ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে ক্লাস হবে, কিভাবে হবে না, সবই দেখতে পাচ্ছ। আর যারা ভাবছো যে শুধুমাত্র পিডিএফটাকে আমরা নেবো, তারা কিন্তু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে 15 সালে। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। বিদ্যুৎ চলে গেলে কোনো কম্পিউটারের মেমোরি তার সঞ্চিত তথ্য হারিয়ে ফেলে। এটা কি না কোন কম্পিউটারের মেমোরি? ওটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। এটা সম্বন্ধে আরও কিছু জেনে নেওয়া যাক। র্যাম হলো ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এতে সংরক্ষিত সব ডেটা মুছে যায়। এটি মূলত প্রসেসরের কাজের জন্য অস্থায়ী ডেটা সংরক্ষণ করে। এখান থেকে রিলেটেড কি প্রশ্ন আসতে পারে একটু জাস্ট আলোচনা করে নিই। কোন মেমোরি স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে? দেখো অ্যান্সার, রম বা রিড অনলি মেমোরি। আর র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরকম বিভিন্ন যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন থাকবে। তোমরা এইগুলো দেখে যেও, তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট, রিহান্দ প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? রিহান্দ প্রকল্পটা কোন নদীর তীরে? রিহান নদীর তীরেই অবস্থিত। যেহেতু রিহান নদীর তীরে অবস্থিত, সেহেতু এটা একটা এই নদীর নামে এই প্রকল্পটা রাখা হয়েছে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। রিহান প্রকল্প উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত। বাঁধের জলাধারের নাম গোবিন্দ বল্লভ পন্থ সাগর, যা ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। এই গোবিন্দ বল্লভ পন্থ ভারতের যে স্বাধীনতা আন্দোলন ছিল, এখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তো তার নামে এই বাঁধের জলাশয়ে সাগর বা কিছু এই নামটা রাখা হয়েছে। নেক্সট, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা কিসের সাথে সম্পর্কিত? অনগ্রসর শ্রেণীর এলপিজি গ্যাস সরবরাহের সাথে সম্পর্কিত। দেখবে অনেকের বাড়িতে এই যে মানে একটু যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া জাতি, তাদের বাড়িতে দেখবে এই যে গ্যাসপত্র বা কিছু দেয় এখানে গ্যাস সিলিন্ডারের গায়ে, বা তারা যে প্রকল্পের আন্ডারে পড়ে। এটা হলো এই উজ্জ্বলা যোজনার আন্ডারে। এ সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। এই প্রকল্প 2016 সালে চালু হয়। এর মাধ্যমে দরিদ্র পরিবারকে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হয়, যাতে রান্নায় ধোঁয়া কম হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। পরবর্তী পেজের দিকে চলে যাব। 38তম জাতীয় গেমস কোথায় আয়োজন করা হয়েছিল? উত্তর হবে উত্তরাখণ্ড, প্রধানত দেরাদুন। উত্তরাখণ্ডের কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুন। এ সম্বন্ধে কিছু জেনে নিই। 2025 সালে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে 35টিরও বেশি খেলা হয়, অর্থাৎ যে গেমস ওর মধ্যে ছোটো ছোটো গেমসগুলো অলিম্পিকের মতন সেরকম, এবং অংশ নেয় প্রায় 10,000 জন অ্যাথলিট। এটি গ্রিন গেমস থিমে আয়োজিত হয়েছিল। এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, যেটা মানে এই যে 38তম জাতীয় গেমস হচ্ছে, এখান থেকে কোন থিমে এটা আয়োজিত হয়েছিল বা এর থিমস কী? তো উত্তরটা পেয়ে গেলে আশা করি তোমাদের পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার দিতে কোনো অসুবিধা হবে না। নেক্সট, 2025 সালের বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য বিষয় কী? প্রাথমিক সতর্কতার ব্যবধান একসঙ্গে বন্ধ করা। এ সম্বন্ধে কিছু জেনে নিই। বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর 23শে মার্চ পালিত হয়। 2025 সালের থিম ছিল ক্লোজিং দ্য গ্যাপ, আর্লি ওয়ার্নিংস ফর অল। এর উদ্দেশ্য ছিল জলবায়ু বিপর্যয়ের আগাম সতর্কতা ব্যবস্থাকে সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে সবাই আগাম সতর্ক হয়ে থাকে। নেক্সট, ব্রাসেলস টুথপেস্ট সাধারণত কী দিয়ে তৈরি?
এটি প্রধানত নাইলন জাতীয় উপাদান দিয়ে তৈরি। এ সম্বন্ধে কিছু জেনে নিই। ব্রাশের বিসেল সাধারণত নাইলন দিয়ে তৈরি হয়, কারণ এটি টেকসই, নরম এবং মুখের জন্য নিরাপদ। এটা বেশি করে টেকসই হয়, বুঝলে তো, সেই জন্য এটাকে এই উপাদান দিয়ে তৈরি করা হয়। নেক্সট, নিচের কোনটি নরম অবকাঠামো, মানে কোনটা নরম অবকাঠামো আর কি মেনলি, সেটা কি জনশিক্ষা। এর সম্বন্ধে কিছু জেনে নিই। নরম অবকাঠামো বা সফট ইনফ্রাস্ট্রাকচার বলতে সেই পরিষেবা ও প্রতিষ্ঠান বোঝায় যা একটি অর্থনীতি ও সমাজের মসৃণ কার্যকারিতায় সহায়তা করে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ইত্যাদি। নেক্সট, কোন ফাইল মুছে ফেলার জন্য মাউসের কোন ক্লিক ব্যবহার করা হয়, মানে কোনো ফাইল মুছে ফেলার জন্য। তাহলে কি হবে, ফাইলের ওপর ডান ক্লিক করুন এবং ডিলিট নির্বাচন করুন। সেখানে গিয়ে বা কিবোর্ডে দেখবে আমাদের ডিলিট অপশানটা ক্লিক থাকে সেটাকে ক্লিক করলাম, সেখানে গিয়ে এন্টার অপশানটা দিয়ে দিলাম। সেভাবেও আমরা কিন্তু কোনো ফাইলকে মুছে ফেলার জন্য এই যে মাউসের কোন কি বা এমনি কিবোর্ডের কিগুলো সেগুলো ইউজ করতে পারবো। এ সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। ডান ক্লিক করলে কনটেক্সট মেনু আসে, সেখান থেকে ডিলিট বেছে নিলে ফাইল রিসাইকেল বিনে চলে যায়। স্থায়ীভাবে মুছে ফেলতে সুইফট ডিলিট ব্যবহার করা হয়। ওই যেটা বললাম যে সুইফট ডিলিট বা ডিলিট টিপে তারপরে সুইফট বা এন্টার দিয়ে দিলে ওটা মুছে যায়। নেক্সট, কোন আইনে গভর্নর জেনারেলের পদ সৃষ্টি করা হয়? এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 বা 1773। এটা সম্বন্ধে কিছু বলি। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বা রেগুলেটিং আইন অনুযায়ী বেঙ্গলের যে গভর্নর ছিল সেই গভর্নরকে এবার কি প্রমোট করা হচ্ছে না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদে প্রমোট করা হচ্ছে বা প্রমোশন করা হচ্ছে। গভর্নর শুধু ছিল, এখানে গভর্নর অফ বেঙ্গল, আবার পরবর্তীকালে আমরা দেখতে পাবো গভর্নর অফ ইন্ডিয়া একইভাবে দেওয়া হয়। বেঙ্গল উপাধি দেওয়া হচ্ছে প্রথম গভর্নরকে, অর্থাৎ বাংলার শেষ গভর্নর শুধু যদি বলে বাংলার শেষ গভর্নর তাহলে হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। আর যদি আর বাংলার প্রথম গভর্নর জেনারেল বললে ওই একই ব্যক্তি, অর্থাৎ লর্ড ওয়ারেন হেস্টিংস। কিন্তু যদি বলে বাংলার প্রথম গভর্নর তাহলে কিন্তু লর্ড ক্লাইভ। এই জিনিসগুলো তোমরা ফারাকগুলো কিন্তু বোঝো, আর এগুলোর মধ্যে কম্পেয়ার করে একটু পড়ো, তাহলে দেখবে অ্যান্সারগুলো ভালোভাবে পারফেক্টলি তোমরা পরীক্ষার হলে এক্সিকিউট করতে পারবে, না হলে নেগেটিভ খেয়ে যাবে। আমাদের পিডিএফটি তোমরা পেতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। নেক্সট, 2025 সালের নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অমিত শাহ। এ সম্বন্ধে কিছু জেনে নিই। অমিত শাহ 2019 সাল থেকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে রয়েছেন। তিনি গুজরাট থেকে লোকসভার সদস্য, অর্থাৎ আমরা জানি এখন যে বর্তমানে ভারত সরকার আছেন এটা, অর্থাৎ এটা কি জোটের অন্তর্গত না, এনডিএ জোটের প্রথম সরকার গড়ে উঠেছিল 1914 সালে। দ্বিতীয় সরকার যখন গড়ে ওঠে অর্থাৎ 2019-এ, তখন এই অমিত শাহ মহাশয় ভারতের স্বরাষ্ট্রপতি পদে উন্নীত হয়ে দাঁড়িয়েছিলেন এবং জেতার পর উনি এই পদে মন্ত্রী, মানে এই স্বরাষ্ট্রমন্ত্রী হন। পরবর্তী প্রশ্ন, কোন শাসকরা হায়দ্রাবাদের নিজামা পালন করতেন? লর্ড ওয়েলেসলি। এটা সহায়ক জোট ছিল, মানে হায়দ্রাবাদের যারা নিজাম ছিল তারা লর্ড ওয়েলেসলির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এর সম্বন্ধে তথ্য একটা জেনে রাখি। 1798 সালে লর্ড ওয়েলেসলি হায়দ্রাবাদের নিজামের সাথে সাবসিডারি অ্যালায়েন্স বা সহায়ক জোট চুক্তি, যেটার আসল নাম আরেক নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা চুক্তি, এটা করেছিল, যা ব্রিটিশদের নিয়ন্ত্রণ বাড়িয়েছিল এবং ব্রিটিশরা কী করেছিল এর মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে একের পর এক নিজেদের যে মানে সাম্রাজ্য উপনিবেশ বিস্তারের পথে পদক্ষেপ গ্রহণ করেছিল। নেক্সট, একজন বিধবা দ্বিতীয় বিবাহকে কে সমর্থন করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কি করেছিলেন? বিধবা বিবাহ আইন পাস করেছিলেন। এ সম্বন্ধে দেখো কিছু জেনে নিই। 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস করাতে বিদ্যাসাগর বড় ভূমিকা নেয়। তার প্রচেষ্টায় বহু বিধবা পুনর্বিবাহের সুযোগ পান। প্রথমে যদি এই বিদ্যাসাগরের সাথে কোন ব্রিটিশ ব্যক্তিকে যদি বলা হয় যে উদ্যোগ নিয়েছিল, সেটা হবে লর্ড ডালহৌসি। আর কার সময়ে
পুরোপুরি এটা বলবৎ হয় সেটা বললে হবে লর্ড ক্যানিং। নেক্সট, লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়? লুনি নদীর উৎপত্তিস্থল হলো উদয়পুরে। এটি বর্তমানে রাজস্থানের যে শহর তাদের মধ্যে একটি প্রধান শহর উদয়পুর। এ সম্বন্ধে কিছু জেনে নিই। লুনি নদী রাজস্থানে আরাবল্লী পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে গিয়ে শেষ হয়। এটি একটি অন্তর্প্রবাহী নদী। কেন অন্তর্প্রবাহী নদী বলছে? দেখো, কচ্ছের রণের কাছে কিন্তু আরব সাগর আছে, কিন্তু আরব সাগরে মিশছে না, তার আগে গিয়েই ওটা তো একটা বড় চর এরিয়া, মানে বালুময় কাময় এরিয়া, তো ওখানে গিয়ে ওর যে মোহনা বা কিছু ধরো ওগুলো হারিয়ে যাচ্ছে, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এটা অন্তর্বর্তীকালীন, কারণ দেশের মধ্যে শুরু হচ্ছে এবং দেশের মধ্যে শেষ হচ্ছে। যদি সাগরে গিয়ে পড়তো এটা পূর্ব বাহিনী বা পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে কিন্তু পড়তো। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারোত্তোলনে গোল্ডটি কে জিতেছেন? তুষার মেহতা। এ সম্বন্ধে কিছু জেনে নিই। তুষার মেহতা সাম্প্রতিক ভারোত্তোলন প্রতিযোগিতায় সোনা জিতে দেশের জন্য গৌরব অর্জন করেছেন। এই তথ্যটি নির্দিষ্ট বছর এবং ইভেন্ট অনুযায়ী পরিবর্তন হতে পারে। এর আগে কয়েক বছর আগে যিনি ছিলেন তখন একজন থাকবে, এখন আছেন, আবার পরবর্তীকালে যে পরীক্ষা ধরা দেবে সেখানেও কিন্তু এই ডেটাটা চেঞ্জ হতে পারে। তোমরা একটু কাইন্ডলি এই ডেটাগুলো যখন চেঞ্জ হবে একটু দেখে রেখো। নেক্সট, সমভূমি কিভাবে তৈরি হয়? সমভূমি মূলত নদীর দ্বারা বয়ে আনা মাটির পলি থেকে তৈরি হয়। এ সম্বন্ধে কিছু জেনে নিই। নদীর বন্যার সময় পলি বহন করে সমভূমিতে জমা করে, ফলে উর্বর সমভূমি গঠিত হয়, যেমন গঙ্গা সমভূমি, এবং ভারতবর্ষে আরও অন্যান্য নদী আছে সেইগুলোতেও কিন্তু এই একইভাবে সমভূমি গঠন করে। নেক্সট, বেনারস আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? বেনারস আন্দোলন হয়েছিল বর্তমানে বারাণসী, উত্তরপ্রদেশে বারাণসী, যেটা আরেক নাম কি কাশী বলা হয় এটাকে। এটা মহাজনপদে দেখলে এটাকে বারাণসী তখন নাম ছিল না, তখন কাশী বলা হয়। এই সম্বন্ধে কিছু জেনে নিই। বেনারস আন্দোলন ছিল 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ, যেখানে বিপ্লবীরা বিদেশি পণ্যের বয়কট করেন। শুধুমাত্র যে আমরা ভাবছি যে বাংলায় হয়েছিল তা নয়, বাংলায় একটা বড় ইম্প্যাক্ট ছিল কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হিসাবে, কিন্তু এছাড়া মহারাষ্ট্রে বালগঙ্গাধর তিলক, তারপরে এই যে বেনারস বা কাশী এরিয়া, এখানেও কিন্তু এই যে পণ্যদ্রব্য বয়কট এরও কিন্তু আন্দোলন হয়েছিল। নেক্সট, উমিয়াম হ্রদের অপর নাম কি? উমিয়াম হ্রদের অপর নাম হলো বড়পানি হ্রদ। কিছু জেনে নিই এ সম্বন্ধে। এটি মেঘালয়ের শিলং শহরের কাছে অবস্থিত একটি মানবসৃষ্ট জলাধার, যা মূলত 1960-এর দশকে বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়। বর্তমানে এটি পর্যটনের জন্য বিখ্যাত। এখান থেকে দেখো সহায়ক প্রশ্ন কী কী আসতে পারে, তোমরা এক ঝলক তোমরা দেখে নাও। এখান থেকে প্রশ্নগুলো পরীক্ষা রিলেটেড যেগুলো সেগুলো আসতে পারে, এবং আমাদের পিডিএফ চ্যানেল এই পিডিএফগুলো পেতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। নেক্সট, কল্যাণ রাষ্ট্রের ধারণার সাথে সম্পর্কিত ধারাগুলি কোনগুলি বা অনুচ্ছেদ কোনগুলো বলে? সেক্ষেত্রে হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা 38 এবং 39 হচ্ছে কল্যাণ রাষ্ট্রের ধারণার সাথে সম্পর্কিত। ধারা 38-এ কী বলা হচ্ছে? রাষ্ট্রকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করতে নির্দেশ দেয়, এবং ধারা 39-এ বলা হচ্ছে নাগরিকদের পর্যাপ্ত জীবিকা, অর্থনৈতিক সুবিচার এবং সম্পদের বন্টন নিশ্চিত করার নীতি নির্দেশ করে। নেক্সট, বাংলায় সতীপ্রথার আইন কখন শুরু হয়? বাংলায় সতীপ্রথা বিলুপ্তি আইন 4 ডিসেম্বর 1829 সালে বা খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। এটি কত 17 নম্বর সংশোধনী যেটা এখানে আছে, সেখানে এটির দ্বারা এটা প্রবর্তন করা হয়েছিল। সেই সময় তদানীন্তন গভর্নর জেনারেল, তখন শুধু ভারতের গভর্নর থাকছে না, ভারতের গভর্নর থেকে আবার ভারতের গভর্নর জেনারেল হচ্ছে। ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এটি কার্যকর করেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। ভারতের বলছি, বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেলে উত্তীর্ণ হচ্ছেন এই সময়। নেক্সট, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাফটা কখন কার্যকর হয়? সাফটা বা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া জানুয়ারি 2006 সালে কার্যকর হয়। এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য উন্নয়ন ও শুল্ক হ্রাসের সাথে গঠিত। যেহেতু এটা ধরো একটা ট্রেড একটা এরিয়া, তো এটার জন্য তো একটা সংগঠনের সাথে যুক্ত থাকা দরকার। তো এই সার্ক যে সংগঠন এর আন্ডারেই কিন্তু এই সাফটাটা কার্যকর হয়েছিল এবং প্রচলিত হয়েছিল। নেক্সট,
সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? সন্ন্যাসী আন্দোলন বা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মজনু শাহ, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। এটি অষ্টাদশ শতকে ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগঠিত হয়, মূলত বাংলার দরিদ্র কৃষক ও ফকিরদের বিরুদ্ধে, এই নেতৃত্বে, বিরুদ্ধে বলছি। আর এ সম্বন্ধে একটা জিনিস দেখবে, একটু কোন সময় না অষ্টাদশ শতকের শেষ দিকে যখন আসছে ব্রিটিশরা পলাশি বক্সারের যুদ্ধের পর যখন অন্যান্য জায়গায় যখন তাদের রাজস্ব ব্যবস্থাগুলো এক এক করে ইন্ট্রোডিউস করছে, এই সময় এই আন্দোলনগুলো কিন্তু হচ্ছে। মানে 1760-70 তো বটে, 80-র দশক থেকে 1800-র গোড়ার দিকে এগুলো কিন্তু এক এক করে আমরা নাম পাই ইতিহাসে। নেক্সট, মংলা বন্দর কোন দেশে অবস্থিত? মংলা বন্দর বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পূর্বে কি ছিল? বঙ্গদেশে, মানে যেটা কি বলে অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত ছিল। এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত এবং এই দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। বৃহত্তম বললে এখানে নিশ্চয়ই তোমরা জানো যে ওদের একটা বড় বন্দর হিসাবে চট্টগ্রাম বন্দরকে বলা হয়। এটি বাংলাদেশে, কিন্তু এখানে দেশের বলেছে, মানে তোমরা ভারতবর্ষ ভুল করেও ভেবে কনফিউজ হয়ে যেও না। নেক্সট, কালামকারী চিত্রকর্ম মূলত কোন কোন ক্ষেত্রে করা হয়? কালামকারী চিত্রকর্ম মূলত জামা কাপড়ের ওপর করা হয়। এটি একটি প্রাচীন ভারতীয় হস্তশিল্প, যেখানে তুলা বা সিল্কের কাপড়ে হাতে আঁকা নকশা এবং প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। নেক্সট, সিমরনপ্রীত কৌর ব্রার কত মিটারে রৌপ্য পদক জিতেছেন? সিমরনপ্রীত কৌর ব্রার 25 মিটার পিস্তল শুটিং ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন। তিনি ভারতের একজন শুটার যিনি আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেছেন। নেক্সট, সাঁচি স্তূপের চিত্রকর্মগুলিতে কি চিত্রিত হয়েছে? সাঁচি স্তূপের চিত্রকর্মে বুদ্ধের জীবনের ঘটনা ও মানুষ চিত্রিত হয়, মানে মানুষের যে অঙ্কন বা কার্যকলাপ এগুলো চিত্রিত হয়েছে। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে, বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত, যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। সম্রাট অশোককে যদি এই প্রসঙ্গে আরেকটা বলি, যদি তার সময়কাল সম্বন্ধে বলে, তার সময়কাল নিয়ে নানা সাল থাকবে, একটু তোমাদের হালকা করে বলে দিই। 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তার আসল সময়কাল। কিন্তু তিনি যখন তার রাজ্যাভিষেক হচ্ছে কোন সময়? 269 খ্রিস্টপূর্বাব্দ। তাই একটু সালগুলো ওখানে দেখে নেবে, হয় 273 থেকে 232ও থাকতে পারে, কিংবা 269 থেকে 232ও থাকতে পারে, এরকম সময়কালও থাকতে পারে। তো তোমরা এইগুলো সম্বন্ধে একটু ইনফরমেশানগুলো ভালো করে দেখে যেও, তোমাদের পক্ষেই লাভ হবে। নেক্সট, সাঁচি স্তূপের ছবি কি, স্বচ্ছের স্তূপের ছবি কি বোঝায়? স্বচ্ছের স্তূপ বা সাঁচি স্তূপের ছবি বুদ্ধের জীবনের ঘটনা ও মানুষদের বোঝায়। এখানে বৌদ্ধ ধর্মের প্রধান ঘটনাবলী ভাস্কর্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। যেহেতু সম্রাট অশোকের সময় হয়েছে, সম্রাট অশোক প্রথমে শৈব ধর্মের উপাসক ছিলেন, মানে হিন্দু ধর্মের, এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মে কনভার্ট হন। তিনি কার কাছে কনভার্ট হয়েছিলেন? উপগুপ্ত, অর্থাৎ তার একটা গুরুর নাম হচ্ছে উপগুপ্ত। ওকে, নেক্সট প্রশ্ন, আপনার কম্পিউটারের ডেস্কটপে ওয়ালপেপার পরিবর্তন করতে কোন সেটিংসে যেতে হবে? ডেস্কটপে ওয়ালপেপার পরিবর্তন করতে ব্যক্তিগতকরণ বা পার্সোনালাইজেশন সেটিংসে যেতে হবে। উইন্ডোজের ডেস্কটপে রাইট ক্লিক করে এই অপশান পাওয়া যায়। নেক্সট, মগধে কাকে বৈহারিক বলা হতো? মগধের প্রধান বিচার বিভাগীয় অফিসার বা প্রিন্সিপাল জুডিশিয়াল অফিসারকে বৈহারিক বলা হতো। তিনি আদালতের বিচারক ছিলেন। আমাদের এই পিডিএফগুলি পেতে তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করো। নেক্সট কোশ্চেন, খানজার কোন দুটি দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া? ভারত এবং কিরগিজস্তান। কিরগিজস্তান কোথায়? এটি হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ। এ সম্বন্ধে কিছু জেনে নিই। খানজার যৌথ সামরিক মহড়া ভারত এবং কিরগিজস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়, যা মূলত সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং পার্বত্য অঞ্চলে সামরিক কৌশল উন্নয়নের উদ্দেশ্যে করা হয়। এটি প্রথমবার কবে করা হয়েছিল? 2003 সালে করা হয়েছিল। এখানে এই রিলেটেড কিছু কোশ্চেন একটু দেখে নিই। ইন্দ্র সামরিক মহড়া কার কার মধ্যে হয়? ভারত এবং রাশিয়ার মধ্যে। সমুদ্র শক্তি মহড়া কার কার মধ্যে হয়? ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে। অজেয় ওয়ারিয়র মহড়া কার কার মধ্যে হয়? ভারত এবং যুক্তরাজ্য বা ইউকের মধ্যে হয়। আমাদের এই পিডিএফটি পেতে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। নেক্সট,
কোন অঞ্চল ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? পক প্রণালী বলে বা পাক প্রণালী, যেটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যেকার অংশ, ধনুষ্কোটি আর ওইদিকে কি বলে তালাই মালনার, এই অঞ্চলগুলোকে পৃথক করেছে। এখান থেকে আরও কিছু তথ্য জেনে নিই। পক প্রণালী বা পাক প্রণালী, এটি হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যকে শ্রীলঙ্কা থেকে পৃথক করে, এটি বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরে যুক্ত করে। এটা কি না, এখানে মান্নার উপসাগর, এখানে আরেকটা উপসাগর আছে এই পাক প্রণালী, যেটা এখানে মান্নার উপসাগরটা, এটা সাধারণত আমরা চোখে বা আমরা ম্যাপে যখন দেখি তখন দেখতে পাই না। এটি কিন্তু এই জায়গাটাকে এই মান্নার উপসাগর বলে চিহ্নিত করা হয়। নেক্সট, জৈন ধর্মগ্রন্থের প্রথম সংকলন কোথায় ছিল? বল্লভী বা বলভিতে। বলভিতে কত সালে ছিল? এটা বলা হয় 312 খ্রিস্টপূর্বাব্দতে। এটা নিয়ে যদিও মতপার্থক্য রয়েছে, কিছু তথ্য জেনে নিই। জৈন ধর্মগ্রন্থের প্রথম সংকলন খ্রিস্টীয় 5ম শতাব্দীতে গুজরাটের বলভিতে অনুষ্ঠিত হয়েছিল। এখানে জৈন আগম গ্রন্থগুলোকে লিপিবদ্ধ করা হয়। হ্যাঁ, এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই যে বলভি বলেছি, একটু তথ্যটা জেনে নিও। এখানে দুটো কিন্তু যে সম্মেলন হয় জৈন, যেমন বৌদ্ধ সঙ্গীতি হয় 4টে, বৌদ্ধদেরও দুটো হয়েছে, একটা বলভি, একটা পাটলিপুত্র। তো একটু সালগুলো অদল বদল হতে পারে আমার, সেই জন্য আমি ক্ষমা চাইছি। তো একটু দেখে নিও, এখানে একটি হয় বলভি আরেকটা পাটলিপুত্র, এবং একটি হয় 312 খ্রিস্টপূর্বাব্দে নাগাদ, আরেকটা হয় 500 খ্রিস্টাব্দ, একটা খ্রিস্টপূর্বাব্দ একটা খ্রিস্টাব্দ। এরকম করে তোমরা পড়বে, দেখবে মনে থাকবে। নেক্সট, গান্ধীজি প্রথম কৃষক আন্দোলন কোথায় শুরু করেছিলেন? বিহারের চম্পারণে 1917 খ্রিস্টাব্দে। কিছু তথ্য জেনে নিয়ে ব্যাপারে। চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন, যেখানে নীল চাষি কৃষকদের ওপর ব্রিটিশদের জোরপূর্বক নীল চাষ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের 243 নম্বর অনুচ্ছেদ কোনটির সাথে সম্পর্কিত? পঞ্চায়েতের গঠন, কাঠামো, মেয়াদ, ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কিত। এ সম্বন্ধে কিছু জেনে নিই। 243 অনুচ্ছেদ থেকে 243 ও এই পর্যন্ত ধারা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত, যা 73তম সংশোধনী আইন, অর্থাৎ কত সালে না 1992 সংযোজিত হয়েছিল। সংশোধনী আইনটা কবে সংযোজিত হয়েছিল যদি বলে, তাহলে 1992 এডিতে হয়েছিল। নেক্সট, SRAM এর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হলো স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ র্যাম যে কথাটা বলি RAM, এই র্যামের আগে এর আগে এসটা যোগ করে দাও, তাহলে এস র্যাম বা স্র্যামও উচ্চারণ আসছে। এ সম্বন্ধে কিছু জেনে নিই। SRAM এক ধরনের সেমিকন্ডাক্টর মেমোরি, যা DRAM এর তুলনায় দ্রুত কাজ করে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ডেটা হারিয়ে যায়। এখানে DRAM এর পূর্ণরূপ কি? DRAM এর পূর্ণরূপ দেখো, ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওখানে যেমন SRAM হয়, এখানে এস এর জায়গায় ডি বসিয়ে দাও, তাহলে DRAM হয়ে গেল। আর ওখানে স্ট্যাটিক আর এখানে ডাইনামিক। এইটুকু তোমরা যদি একটু কম্পেয়ার করে পড়ো তাহলে তোমাদের মনে থাকবে আশা করছি। নেক্সট, বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি কোন নদীর উপর নির্মিত? চেনাব নদীর উপর নির্মিত। এই সম্প্রতি মাসখানেক বা কয়েক মাস হলো দেখবে এই নদীর ওপর দিয়ে রেল চলাচলও চালু হয়ে গেছে সম্পূর্ণরূপে। এই সম্বন্ধে কিছু জেনে নিই। চেনাব ব্রিজ জম্মু ও কাশ্মীরের মধ্যে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। এর উচ্চতা 359 মিটার, 2022 সালে সম্পন্ন হয়। যদিও 2022 সালে সম্পন্ন হয় বলছে, কিন্তু কাজ তখন থেকে অলরেডি শুরু হয়েছে। তো এটা দেখবে, এটা সম্বন্ধে বলা হয়ে থাকে একটা কথা, যে এই যে ব্রিজটা হয়েছে, এটা যে প্যারিসের আইফেল টাওয়ার, তার যে উচ্চতা তার থেকেও 35 থেকে 36 মিটার উঁচু, এমনটা বলা হয়ে থাকে। নেক্সট, ভারতের কোন শহরে সবচেয়ে বেশি দূষণকারী পদার্থ রয়েছে? বাইরিনহাট, যেটা আসামে আছে। যদি এটা সন্দেহজনক তথ্য হিসাবে বলা হয়, সরকারি রিপোর্ট অনুযায়ী নয়দা, গাজিয়াবাদ, দিল্লি, এইগুলো সবসময় শীর্ষে থাকে। এবার সঠিক তথ্য হিসাবে কি বলা যেতে পারে না, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে গাজিয়াবাদ, দিল্লি, নয়ডা ইত্যাদি থাকে। আর বাহরিনহাট মূলত একটি শিল্পাঞ্চল, তবে এটি সর্বোচ্চ দূষিত শহর নয়। এটি কোনো একটি পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন এসেছিল এই ধরনের, এবং বাহরিনহাট বা কিছু এই ধরনের অপশানও কিন্তু সেখানে ছিল। তো তোমরা একটু ডেটাগুলোকে একটু ভালো করে ক্রস চেক করে যেও। নেক্সট, ধারা 43A কার সাথে সম্পর্কিত? শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ।
এই সম্বন্ধে কিছু জেনে নিই। সংবিধানের 43A অনুচ্ছেদে বলা হয় যে শ্রমিকদের শিল্পের ব্যবস্থাপনায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এটি 42 বা 42তম সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট দ্বারা সংযোজিত হয়। 42 সংবিধান সংযোজনী কবে হয়? 1976। এটা আশা করি কারোরই ভোলার কথা নয়। এই সালটা কী কী হয়েছিল, এখানে আর কি কি কথা সংযোজিত হয়েছিল তোমরা সবাই জানো। তো তাই আশা করছি এই প্রশ্নের উত্তরটা মানে 42তম যখন বলবে তখন কত হতে পারে সেইখানটা কেউ বোকামি করো না। তবে এক্ষেত্রে বলতে পারি এই যে 42 আছে না, 4+2 সমান দেখো 6 হয়। 1976 লাস্টেও 6 আর 4+2 এর যোগফলও 6। তো এইটা একটু খেয়াল রেখো। আশা করি তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা যদি ভুলে যাও মনে থাকবে। নেক্সট, ইন্দ্র কি? ইন্দ্র হলো ভারত ও রাশিয়ার মধ্যে একটি সামরিক মহড়া। এ সম্বন্ধে আমরা জেনে নিই একটু। ইন্দ্র সামরিক মহড়া যেটা ভারত ও রাশিয়ার সেনা, নৌ এবং বায়ুবাহিনীর মধ্যে যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মানে ভারতের যে টোটাল আছে নেভি, আর্মি আর এয়ারফোর্স এগুলো, আর রাশিয়ারও কিন্তু নেভি, আর্মি, এয়ারফোর্স এদের সাথে যৌথভাবে হয়েছিল। প্রথমবার কবে হয়েছিল? 2003 সালে। ওকে, নেক্সট, কীর্তিচক্র কে ডিজাইন করেছিলেন? সাবিত্রী খানওলকার। এ সম্বন্ধে জেনে নিই। সাবিত্রী খানওলকার একজন শিল্পী ছিলেন যিনি কীর্তিচক্র, শৌর্যচক্র সহ বিভিন্ন ভারতীয় সামরিক পদকের ডিজাইন করেছিলেন। এবার আমরা চলে যাবো নেক্সট। তো নেক্সট কোশ্চেন চলে এসেছে, দেখো ভারতীয় সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদ কার সাথে সম্পর্কিত? নাগরিকদের কিছু স্বাধীনতা প্রদানকারী মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, যেটা সেটার মধ্যে এই ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, এখান থেকে অনেক কোশ্চেন আসে এবং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা এগুলো যে কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এগুলো থাকে। আর ডিপিএসপি এর সাথে এই তিনটেকে অতি অবশ্যই গোলাবে না, তিনটেকে দেখে যাবে, তিনটে থেকে কোশ্চেন দেবেই দেবে। এ সম্বন্ধে কি বলা হলো অতিরিক্ত তথ্য, এবং এখানে কোন অনুচ্ছেদে সমতার কথা বলা হয়েছে? 14 নম্বর অনুচ্ছেদে। আর কি সংবিধানে কোন অংশে আছে? ফাট বা তৃতীয় অংশে। আর মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশ? চতুর্থ ক অংশে। মৌলিক অধিকার যদি বলে 12 থেকে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেলে আছে। নেক্সট, নিচে কোন প্রকল্পটি রাস্তার সাথে সম্পর্কিত? অর্থাৎ যেটা কি বলে প্রধানমন্ত্রী বা তাদের যে যোজনা সেটার সাথে। তাহলে কি? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এ সম্বন্ধে জেনে নিই। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2000 সালে চালু হয়। গ্রামীণ এরিয়ায় সর্বকালীন রাস্তা নির্মাণের জন্য চালু হয়, এবং এটা থেকে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে এটি কোন প্রধানমন্ত্রীর আমলে হয় বা প্রধানমন্ত্রী শুরু করেন। তো তোমরা অনেকে হয়তো কম বেশি জানো যে অটল বিহারী বাজপেয়ীর সময় কিন্তু এটা চালু হয়। এবং তার সময় আরেকটা কথা, NHAI 1999 সালে কিন্তু তিনি এই বোর্ডটা চালু করেন, যেটা আজকে ভারতের যে জাতীয় সড়ক নির্মাণ সম্পর্কিত সেই বোর্ডেরই নাম। আজকে এতটুকু, আবার পরের ক্লাসে আরও বেশ কিছু তথ্য নিয়ে চলে আসবো। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।